নমস্কার, বাংলা স্ফিয়ারের সান্ধ্য অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেন জানি না এই গর্জন শব্দটা বাংলার কংগ্রেসি এবং কংগ্রেস থেকে তৈরি হওয়া বিবিধ পলিটিশিয়ানদের খুব পছন্দ। আমার বেশ মনে আছে 87 সালে যখন রাজীব গান্ধী বিধানসভা নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে ফেলছিলেন, তখন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সী একটা স্লোগান তৈরি করেছিলেন এবং সেটা বারে বারে তালিম দিয়ে রাজীবকে মুখস্থ করিয়ে ফেলেছিলেন। সেই স্লোগানটাতেও এই গর্জন শব্দটি ছিল। গ্রাম বাংলার গর্জন শোনো, লাল দুর্গে আঘাত হানো। ভোটের ফলাফলে অবশ্য দেখা গেল যে এত গর্জনের ঠেলায় কংগ্রেস নিজেই একেবারে পর্যুদস্ত হয়ে গেছে। 1984 সালে লোকসভার ভোটে 84-র একেবারে শেষে যে কংগ্রেস 42টির মধ্যে 16টি আসনে জিতেছিল, তারা পুনর্মূষিকভব হয়ে গিয়ে 294টি আসনের বিধানসভায় 42টির বেশি জিততেই পারল না। আপনাদের ওই আনন্দ ছবিতে রাজেশ খান্নার সেই অসাধারণ ডায়ালগটা মনে আছে? বাবু মশাই, অত ভালোবাসা ভালো নয়। আমার মনে হয় একই কথা প্রযোজ্য এই গর্জন শব্দটি সম্বন্ধেও। বেশি গর্জন মোটেই সুবিধাজনক ব্যাপার নয়। আচ্ছা, গর্জন করে কারা? সমুদ্র করে, মেঘ করে, বজ্র করে, সিংহ করে, আমার নাসিকা করে, হয়তো আপনাদেরও অনেকের করে। তার মানে হয় গর্জন প্রকৃতির দান, নয় অসুস্থতার লক্ষণ। মনুষ্য প্রজাতিতে ইদানিং আরও এক ধরনের স্পেসিমেন তৈরি হয়েছে, তারাও গর্জন করেন। এদের বলা হয় খবরের টেলিভিশনের অ্যাঙ্কার। এই এত সেই ভয়ঙ্কর, এত গর্জন এত ভয়ঙ্কর যে করে এবং যে শোনে উভয়েরই ক্লেশ হয়। ওদের গলা ব্যথা করে, আমাদের কান বধির হয়ে যায়। এসবের বাইরেও কিন্তু গর্জন দুর্দিনেরও সংকটবাহী হতে পারে। নইলে রবীন্দ্রনাথ লিখতে যাবেন কেন? প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। আগামীকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেস যে জনগর্জন সভার এলাহি আয়োজন করেছে, সেটা সেই তমসাচ্ছন্ন দুর্দিন না অন্য কিছু, আমি তা বলতে পারবো না। আমার মনে শুধু একটাই প্রশ্ন যাচ্ছে যে সময় কোমর বেঁধে গোটা দলটার পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে বেরিয়ে পড়া উচিত ছিল, দলীয় প্রার্থী মনোনয়ন পর্ব সাঙ্গ করে তারা হঠাৎ এত অর্থ অপচয় করে, এত লোক লস্কর এনে এইভাবে একটা ব্রিগেডের সভা করছে কেন? দেখুন, কয়েক মাস আগে সিপিএম যখন ব্রিগেডে সভা ডেকেছিল, তার পিছনে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার তাগিদ ছিল। অর্থাৎ বিধানসভায় শূন্য হয়ে গেলেও জনমানুষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বামেরা যে একেবারে বিলীন হয়ে যাননি, সে কথা প্রমাণ করার একটা দায় তাদের ছিল। কিন্তু তৃণমূলের তো সে দায় নেই। দেখুন, সত্যের খাতিরে সত্যিটা কবুল করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনই তিনি এক ডাকে ব্রিগেড ভরিয়ে দিতে পারতেন। সেই হিম্মত তিনি বারে বারে করেছেন, আমরা বারে বারে তা চাক্ষুষ করেছি। কিন্তু এখন তো তৃণমূল শাসক দল। একটা বড় সভা সম্ভব করার জন্য যা কিছু সবই তাদের নাগালে। বিপুল অর্থ
বশংবদ পুলিশ প্রশাসন, পাড়ায় পাড়ায় মাস্তান বাহিনী, তাহলে কেন অনর্থক এই শক্তি প্রদর্শন? আমার মনে হয় অধিকন্তু ন দোষায়ও এই ভাবনাটা যতটা না পিসির তার চেয়ে অনেক বেশি ভাইপোর। অনেক দিন ধরে তিনি এই রকম একটা শক্তি প্রদর্শনের সুযোগ খুঁজছিলেন, কিন্তু পিসির সবুজ সংকেত পাননি। শেষ পর্যন্ত মনে হচ্ছে আদরের ভাইপোর আবদার পিসি মেনে নিতে বাধ্য হলেন। এখন অভিষেকের একটা নিজস্ব লজিক আছে, যেটা উড়িয়ে দেবার নয়। অভিষেকের বক্তব্য হলো এটা বিধানসভার ভোট নয়, লোকসভার ভোট। বিধানসভার ভোটে যেমন মোদির জবাব হিসেবে বাংলা তার মেয়েকেই চায় বলে চালিয়ে দেওয়া গিয়েছিল, লোকসভা ভোটে সেটা সম্ভব নয়। অতএব লোকসভার ভোট হচ্ছে কেন্দ্রে বিজেপি বনাম রাজ্যে তৃণমূলের লড়াই, এবং এই লড়াইটাকে মোটামুটি একটা অর্থবহ করতে গেলে এমন একটা ইস্যু খুঁজতে হবে যেই ইস্যুটা একই সঙ্গে কেন্দ্রবিরোধী এবং জনমনোহরণে সম্ভব। সেই জন্যই তিনি বেছে বেছে এই মানরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগটাকে প্রাধান্য দিচ্ছেন। দেখুন, আমরা হতভাগ্য বাঙালিরা, আমাদের কাছে এই কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের গপ্প বেশ পুরনো, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যেন নতুন বোতলে পুরনো মদের মতোই দেখাচ্ছে। দেখুন, বামপন্থীরা যখন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতেন, তখন তার পিছনে একটা বস্তুগত বাস্তবিক ভিত্তি ছিল। মাসুল সমীকরণ বলুন, লাইসেন্স পারমিট কোটা বলুন, ফিনান্স কমিশনের বরাদ্দ টাকা না দেওয়া বলুন, কিন্তু সেই ভারত তো আর নেই, সেই অযোধ্যাও আর নেই, সেই রামও আর নেই। এখন এই খোলা ছুট অর্থনীতির বাজারে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে রাজ্যকে উন্নত করার প্রয়োজন। এই সব প্রকল্পগুলো বাদ দিলে বাকি কোনো বিষয়েই কার্যত নেই বললেই চলে। সেজন্য লক্ষ্য করে দেখবেন, বাম জমানার শেষের দিকে এই কেন্দ্র বিরোধী জেহাদের ব্যাপারটা স্তিমিত হতে হতে বুদ্ধবাবুর জমানায় এসে একেবারে মিলিয়ে গিয়েছিল। সেই রকম একটা অচল আধুলিকে আবার বাজারে চালানোর চেষ্টা করছে তৃণমূল। এখন প্রশ্ন হচ্ছে, চালাতেই পারে, রাজনীতি করে খেতে হয়। আমার কথা হচ্ছে, বামেরা যে অভিযোগটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিল, তৃণমূলের পক্ষে কি এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে বিশ্বাসযোগ্য একটা ন্যারেটিভ খাড়া করানো সম্ভব? আমার মনে হয় অসম্ভব। কেন আমি এ কথা বলছি, সেটাই আমি আজকে অল্প কথায় আপনাদের সামনে রাখতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্থা সত্যিই ভয়াবহ। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে যেসব বিষয় নিয়ে ভোটের আগে রাজনীতিতে বিতর্ক হওয়া উচিত এবং যে বিষয়গুলো মানুষের সামনে আনলে মানুষেরই অনেক উপকার হবে, সেগুলো আমাদের বিরোধীরা তার ধারে কাছ দিয়েও যায় না। তারা ওই পিসি ভাইপোর দুর্নীতি, চোর 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 স্লোগান তুলে মনে করে যে তারা একটা ডিসপেন্সেশনকে ক্ষমতাচ্যুত করে দেবে। কিন্তু আমাদের রাজ্যের অর্থনীতির অবস্থা এখন শুধু একটা উলঙ্গ পাগলকে দেখতে যেমন লাগে, সম্ভবত তার চেয়েও খারাপ। কার্যত একেবারে একটা দেউলিয়া অবস্থা। এই দেউলিয়া অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বসে আছেন যে 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে
কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দেয়নি, তাদের টাকা নাকি তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। আমার যতটুকু মনে আছে, যেদিন থেকে ওই আর্টিকেল 17 অফ মানরেগা অ্যাক্ট ইনভোক করে কেন্দ্রীয় সরকার রাজ্যে টাকা পাঠানো বন্ধ করেছিল, তখন রাজ্যের বকেয়া ছিল 2700 কোটি টাকার মতো। অর্থাৎ যারা কাজ করেছেন অথচ মজুরি পাননি, সেই টাকাটার পরিমাণ 2700। মানরেগার যেহেতু একটা সাংবিধানিক স্বীকৃতি আছে, অতএব মানরেগা আইনে স্পষ্ট লেখা আছে যে সময় মতো মজুরি না পেলে রোজ যত দেরি হবে তত বেশি করে কিন্তু ইন্টারেস্ট গুনতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, কেউ একথা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে না, কোনো মিডিয়ায় এসব বিষয় নিয়ে আলোচনা হয় না, যে হঠাৎ করে আপনি যে এই 21 লক্ষ লোককে চিহ্নিত করলেন সেটা কিসের বেসিসে? আর আপনি জানলেন কি করে যে এই 21 লক্ষ লোকের প্রত্যেকেই হচ্ছে বোনাফাইডি জব হোল্ডার, জব কার্ড হোল্ডার? দেখুন, তাহলে তো গোটা যে গল্পটা আমরা এতদিন ধরে শুনে আসছি যে ফেক জব কার্ড, ফেক জব কার্ড, ফেক জব কার্ড, তাহলে তো আপনি ডাবল বেনিফিট দিচ্ছেন সেই সব ফেক জব কার্ডধারীদের। একবার তারা ফেক জব কার্ড বানিয়ে যা লোটাল লুটেছে, এরপর আমার আপনার ট্যাক্সের টাকা থেকে সেই টাকাটা তারা আরেকবার দ্বিতীয়বার তুলবে। এ তো ডাবল চিটিং অ্যাট ট্যাক্স পেয়ার্স কস্ট। আপনি দেখবেন বাংলার কোনো মিডিয়া এই সঙ্গত প্রশ্ন করে না। বাংলায় তথাকথিত বিরোধী দল বলে যারা ঘণ্টি নাড়িয়ে বেড়ায়, তাদের মুখেও কোনো ফান্ডামেন্টাল প্রশ্ন নিয়ে কখনো কোনো বিতর্ক তোলার কথা আপনারা ভাবতেই পারবেন না। সুতরাং এই 21 লক্ষ লোকের টাকা কোথা থেকে এলো? 23-24 সালের 24-25-এর যে বাজেট রাজ্য সরকার প্লেস করেছে, তাতে তো এইরকম 2700 প্লাস, যদি আমি ধরে নিই শুধু মূলটাই দেবে, সুদ দেবে না, এই 2700 কোটি টাকার সংস্থান কোথা থেকে আছে, কোথা থেকে আসবে, কে যোগাবে টাকা? এটা কি সেই গুপিগাইন বাঘাবাইনের ভূতের বরের মতো ব্যাপার, যে গুপি আর বাঘা যেমন হাততালি দিলেই যা চাইতো সেটাই পেয়ে যেত? ঠিক একইভাবে পিসি আর ভাইপো ব্রিগেডে দাঁড়িয়ে হাততালি, দুজনের হাত মেলালেই হাজার হাজার কোটি টাকা আকাশ থেকে ঝরে পড়বে। আপনারা এ পর্যন্ত কোনো বিরোধী দলকে, বিরোধী নেতাকে বলতে শুনেছেন যে ওয়্যার উইল ইউ গেট দিস মানি ফ্রম? আর যেখানে বাজেটে প্রভিশন নেই, তার মানে আপনি উদরপিণ্ডি বুদর ঘাড়ে করবেন। হয় আপনার প্রমিসটা ফাঁকা, 21 লাখ লোককে দেবেন না, কেউ গুনতে যাচ্ছে না যে শেষ পর্যন্ত কতজন পেল। আমার আলিপুরদুয়ারের একজন পুরনো প্রতিবেদক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সে বলল, সুমনদা, এই যে 21 লক্ষ লোককে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে, অনেকেই বলছেন আমাকে যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটা টাকাও ঢোকেনি। এতে আমি বিস্মিত হই না, কেননা এই ঢপবাজি, আপন ঢপবাজি, আপন ঢপবাজি, এই করে করেই একটা জমানা 12 বছর 13 বছর শাসন চালিয়ে দিল। আরও কতদিন দেবে ভগবান জানে। তারপরে দেখুন, হঠাৎ কখনো বলছেন আশা কর্মীদের বেতন বাড়িয়ে দিলাম, কখনো XYZ, যার পারছেন তাই। যেই দেখছেন নরেন্দ্র মোদী রাজ্যে এসে এক একটা জনসভার আগে বোতাম টিপে একগাদা প্রকল্পের উদ্বোধন করছেন, অতএব আমাদের মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে এর পাল্টা দিতে তাকেও এই ধরনের ফাঁকা প্রতিশ্রুতি দিতে হবে। আর এই যে 4% আপনি কেন্দ্র ডিএ বাড়ালো, আর রাজ্যের ডিএর, রাজ্য কর্মচারীদের ডিএর গ্যাপ বোধহয় বাড়তে এখন 40-40 হয়ে গিয়ে থাকবে।
তাদের জন্য তো আপনার কোনো ভ্রুক্ষেপই আমি দেখতে পাই না। এবং কলকাতা হাইকোর্ট শিলমোহর দেওয়ার পরে ব্যাপারটা তো একটা ফান্ডামেন্টাল রাইটের জায়গায় চলে গেছে। এইভাবে তাদের প্রাপ্য ডিএ না দিয়ে আপনি প্রতি মাসে সরকারি কর্মচারীদের কত টাকা থেকে বঞ্চিত করছেন, দয়া করে সেই হিসেবটা একদিন করবেন তো, করে সৎসাহস থাকলে বাংলার জনতাকে বলবেন তো। সুতরাং আমার কথা হচ্ছে, গর্জন আপনি করতেই পারেন, কিন্তু গর্জন করার মানে তো এই নয় যে আপনি গর্জন করবেন আমরা বাড়িতে বসে অট্টহাস্য দেব। এমন গর্জনের কি মানে হয় যে গর্জনে গলা ব্যথা হয়, প্রচুর খাটনি হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এবার দেখুন, আমি আপনাদের এই যে বলছে না যে আমরা সমস্ত যা যা করার সব করেছি, তাও কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না। দিস ইজ লাইক এভরি আদার স্টেটমেন্ট দ্যাট দিস গভর্নমেন্ট মেক্স ইজ এ ব্রেজেন লাই। আমি কোনো আজে বাজে সূত্র থেকে কোনো তথ্য দিচ্ছি না, একেবারে আমাদের সংসদে দাঁড়িয়ে এই যে আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী মানরেগার ফেক জব কার্ড ডিলিশনের যে পরিসংখ্যান দিয়েছেন, সেটা সরকারি পরিসংখ্যান। এ নিয়ে বিতর্ক করার কোনো অর্থ হয় না। সেখানে কি বলছে 2021 আর 2022 অর্থবর্ষ প্লাস 2022 এবং 23, এই দুটি অর্থবর্ষ মিলিয়ে 10 লক্ষ ফেক জব কার্ড গোটা ভারতবর্ষে ডিলিটেড হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডিলিটেড হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের সংখ্যাটা কত? সেটা হচ্ছে 2020-21 যেটা ছিল 67,337, সেটা 2022-23 বেড়ে হয়েছিল 2.96 লাখ, 2.96 লাখ। তার মানে সব মিলিয়ে প্রায় 3,000 সামথিং, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। এবং যে তথ্য তিনি দিচ্ছেন তাতে বলছেন, এখানে অন্য সব রাজ্যের কথা বলা আছে, মধ্যপ্রদেশ যেখানে 50,817টা ফেক জব কার্ড আইডেন্টিফাই করে ডিলিট করেছে 21-22-এ, এবং 22-23-এ করেছে 1.14 লাখ, সেখানে পশ্চিমবঙ্গে 21-22-এ ডিলিশনের সংখ্যাটা কত শুনবেন? 388। আর 22-23-এ ফিগারটা হলো 5,263। দেখবেন সব শিয়ালের একরার মতো তৃণমূল কংগ্রেসের শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত সব ধরনের নেতা নেত্রী বলতে শুরু করেছেন ইউপিতে তো সবচেয়ে বেশি ফেক জব কার্ড আইডেন্টিফাইড হয়েছে। তো ইউপিতে তো আপনারা টাকা বন্ধ করেননি। আরে বাবা, ফেক জব কার্ড আইডেন্টিফাইড হয়ে কোনো রাজ্য যদি সেগুলো ডিলিট করে দেয়, তাহলে তার টাকা বন্ধ হবে না? কেন্দ্রীয় সরকার বারে 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 বলা সত্ত্বেও আপনারা সেই কাজটা যদি না করেন, অর্থাৎ লাখ লাখ ফেক জব কার্ডের মধ্যে প্রধানমন্ত্রীর দাবি মতো 25 লাখ, মাত্র 5,500 ফেক জব কার্ড ডিলিট করেন, তারপরে ইউপির সঙ্গে নিজেদের তুলনা করবেন। আমার বক্তব্য হচ্ছে, যেহেতু কেউ এ রাজ্যে দেখবেন এই সামান্য একটু অনুসন্ধান বা অনুশীলন করে এই তথ্যগুলো সামনে আনার চেষ্টা করে না,
অতএব এরা যা পারেন তাই বলে বাজার গরম করার চেষ্টা করেন, আর আমাদের বাইট ব্রিগেড সেগুলো শুনে শুনে তিনি এই বললেন, আচ্ছা শুনুন তার বক্তব্যের জবাবে উনি কি বলেছেন। এই চলে, এরই নাম দাঁড়িয়েছে আজকের সাংবাদিকতা। দেখুন, এই যে ফিগারটা যেটা উনি দিয়েছেন সেটা আপনারা শুনলে অবাক হবেন, যে এই 21,93,462 এতজন জব কার্ড হোল্ডারের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তার মানে যত লোক রেজিস্টার্ড আছে তাদের সবার কিন্তু অ্যাকাউন্টই নেই। অর্থাৎ অ্যাকাউন্ট থাকা বোনাফাইডি জব কার্ডের সংখ্যা যদি হচ্ছে মাত্র 82%, তাহলে বাকি যে 18% কাজ করেছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই টাকাটা কি পায়রার মারফত নবান্ন থেকে গরিব মানুষের কাছে পাঠানো হবে? কাকে এইসব টুপি পরানো হচ্ছে আমি ঠিক বুঝেই উঠতে পারছি না। পার্মানেন্টলি ডিলিটেড ফেক কার্ড, কার্যত যেটা আমি আপনাদের বললাম, পার্মানেন্টলি ডিলিটেড হচ্ছে সব মিলিয়ে এখন যেটা দাঁড়িয়েছে 70,692। দ্যাট ইজ অলসো ইনসাফিসিয়েন্ট। কিন্তু কোথায় ব্যাপারটা আটকে আছে জানেন? ব্যাপারটা এই যে প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন মমতা ব্যানার্জি, ভালো করে এই অংশটুকু শুনবেন শুধু, এবং প্রধানমন্ত্রী কথা দিলেন অফিসার স্তরে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে। 2 দফায় দিল্লিতে আলোচনা হলো, আমাদের অর্থ সচিব উড়ে গেলেন, ফিরে এলেন। কি আলোচনা হলো জনগণের সামনে সে ব্যাপারে পর্যন্ত কারা হলো না, কিন্তু আমরা যেটা দেখলাম একটি পয়সাও এলো না। কেন? দিস ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। প্রাইম মিনিস্টার ইন্টারভিউ করলেন, অফিসার্স লেভেলে মিটিং হলো, তা সত্ত্বেও এই ছোট ছোট আমলাদের ঘাড়ে কটা মাথা যে তারা প্রাপ্য বরাদ্দ আটকে রেখেছেন। এইখানেই হচ্ছে রিয়েল ক্যাচ। ক্যাচটা হচ্ছে এই যে আইন, ধরুন মানরেগা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইসবের মধ্যে যার প্রাপ্য নয় তাকে দিয়ে দেওয়া, যেভাবে এগুলোকে ব্র্যান্ডিং করার কথা সেগুলো না করা, এইসব তো আছে, কিন্তু তার চেয়েও ফান্ডামেন্টাল একটা ব্যাপার আছে। কেন্দ্রীয় সরকার বারবার করে রাজ্যকে বলেছে, সেই 2022 সাল থেকে বলছে, সমস্ত চিঠি চাপাটি আমার কাছে আছে, যে ভাই শুধু ডিলিশন আর আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ নট এনাফ। তাহলে কি করতে হবে? যেসব অফিসার বিডিও অ্যান্ড আপওয়ার্ডস এবং যেসব গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের নেতারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাদের কাছ থেকে লুট হওয়া টাকাটা ফেরত আনতে হবে। এবার আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এই কাজটা রাজ্য সরকার করবে কি করে? লুটেরা সরকারের লুটেরা নেতা মন্ত্রী, লুটেরা আমলাতন্ত্র, এখানে যদি আঘাত করেন তাহলে তো একেবারে চুনবালির মানে একটা বাড়ির মতো ঝরঝর ঝরঝর করে আপনার গোটা কাঠামোটাই ভেঙে পড়বে। কেননা বিডিও স্তরের অধিকাংশ অফিসার এই দুর্নীতির প্রশ্নে কমপ্লিসিট। জেলার পর জেলা ধরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে
এই অপরাধী অফিসারদের শনাক্ত করে লিস্ট পাঠানো হয়েছে, কোনো ব্যবস্থা নেননি। আর নরেন্দ্র মোদী একটু কঠিন জিনিস, তিনি এবং তার সরকার যখন স্থির করেছেন যে গরিবের টাকা লুট তারা কিছুতেই করতে দেবেন না, অতএব তাদের হাতে যে অস্ত্রটি আছে সেই অস্ত্র তারা প্রয়োগ করেছেন। আমার কথা হলো, এই কথাগুলো যদি পাবলিক ডোমেইনে আলোচিত হয়, আরো বেশি করে হয়, তাহলে যে লোকগুলোকে ফলস প্রমিস দেওয়া হচ্ছে এবং যে লোকগুলোর বঞ্চনাকে পুঁজি করে একটা লোকসভা ভোট করার চেষ্টা হচ্ছে, সেটা একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। অতএব আজকের এপিসোডের আমি নাম দিয়েছি গর্জন সহজ, বর্ষণ কঠিন। কেন কঠিন? প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী, অম্বর করিছে অশ্রু নয়নে অশ্রু বরিশন। নমস্কার, ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে।